আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন ইজিটেক বাংলা স্কুল। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওর বিষয় হচ্ছে ভূমি এবং দলিলে ব্যবহৃত বিভিন্ন শব্দ, যে গুরুত্বপূর্ণ কিছু শব্দ আছে যেগুলি আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি না। গুরুত্বপূর্ণ কিছু শব্দের অর্থগুলি আমরা জানব। এতে করে আপনাদের যে কোনো দলিল পড়তে সুবিধা হবে। যে কোনো ভূমি বিষয়ক যে শব্দগুলো বা আদালতে যে শব্দগুলো ব্যবহার করা হয় সেই শব্দগুলি আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা একটি লাইক দিয়ে দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। ভূমি এবং দলিলে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কিছু শব্দের মধ্যে রয়েছে বর্গা চাষি। বর্গা চাষি বলতে ভূমিতে উৎপন্ন ফসলের ভাগকে বোঝায়। কোনো ব্যক্তি ভূমিতে উৎপন্ন ফসলের কোনো যদি নির্দিষ্ট অংশ ভূমি মালিকের দেওয়ার শর্তে চাষাবাদ করে তবে উক্ত চাষিকে বর্গা চাষি বলা হয়। এজমালি সম্পত্তি, কোনো প্লট বা জমি খণ্ড একাধিক শরিক একত্রে ভোগ দখলে রাখলে তাকে এজমালি সম্পত্তি বলা হয়। আরেকটি শব্দ আছে চাকরান ভূমি। জমিদারগণ তাদের চাকরদেরকে বেতনের পরিবর্তে যে ভূমি দখলের বা ভোগ দখলের সুবিধা প্রদান করেন তাকে চাকরান ভূমি বলা হয়। এরপর আসি ভূমি অধিগ্রহণ। খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। ভূমি অধিগ্রহণ জনস্বার্থে কোনো উন্নয়নমূলক কাজ করার জন্য স্থাবর সম্পত্তির প্রয়োজনে কোনো কালেক্টর বা জেলা প্রশাসক জনসাধারণের নিকট হতে বাধ্যতামূলকভাবে যে ভূমি গ্রহণ করে তাকে ভূমি অধিগ্রহণ বলা হয়। তার পরবর্তীতে আছে জেএল নম্বর। আমাদের খতিয়ান অনেক সময় এই লেখাটা দেখা যায় জেএল নম্বর আছে। তা আসলে জেএল নম্বর জেএল এর বিস্তারিত রূপ হচ্ছে জুরিসডিকশন লিস্ট। থানা বা উপজেলাধীন প্রত্যেকটি মৌজাকে পর্যায়ক্রমে ক্রমিক নাম্বার দ্বারা চিহ্নিত করা হয়। মৌজার এই নম্বরকে জেএল নম্বর বলে। অর্থাৎ একটা থানায় যতগুলা মৌজা আছে প্রত্যেকটা মৌজার আলাদা আলাদা যে নাম্বার আছে সেই নাম্বারকে জেএল নাম্বার বলা হয়। সুট বা ছোটা দাগ, নকশায় খতিয়ানের মাধ্যমে ভূমির দাগ নম্বর দেওয়ার সময় প্রায়শই ভুলক্রমে কোনো সংখ্যা বাদ পড়ে অথবা কোনো কারণে পরবর্তী সময় কোনো সংখ্যা নকশায় বাদ দিতে হয়। নকশায় প্রকৃত অনুপস্থিত ওই নাম্বারকে ছুট দাগ বলা হয়। ছুট দাগ নম্বর সিটের পার্শ্বে, অর্থাৎ প্রত্যেকটা সিটের একটা মৌজা যদি 5টা সিট থাকে বা 2টা সিট থাকে 3টা সিট থাকে, যেই সিটের নাম্বার ছুট পড়েছে সেই সিটের নিচে নোট আকারে সেটা দেওয়া থাকবে। এটা হচ্ছে ছুট দাগ বা ছোটা দাগ। কাগজে অঙ্কিত ভূমির প্রতিচ্ছবিটাই হচ্ছে নকশা। এখন আসি বাটা দাগ। বাটা দাগ বিষয়টা হচ্ছে ডিভাইডেড প্লট। নকশা প্রস্তুতের সময় প্রত্যেক ভূমিকে খণ্ডকে চিহ্নিত করার জন্য দাগ নাম্বার দেওয়া হয়। পরবর্তীকালে কোনো দাগ বাস্তব প্রয়োজনে বিভক্ত করা লাগতে পারে। যদি কোনো দাগকে বিভক্ত করে আলাদাভাবে নতুন দাগের সৃষ্টি করা হয় তাহলে বিশেষ পদ্ধতিতে দাগ নাম্বার দিতে হয়। পরবর্তী সময় এই নতুন সৃষ্ট দাগ নাম্বারকে বাটা দাগ বা বাটা নম্বর বলা হয়। এই নতুন সৃষ্ট দাগের বাটা দাগ নম্বর দেওয়ার সময় বিভক্ত দাগের মূল নম্বরের নিচে, অর্থাৎ উপরে যে নাম্বারটা থাকবে মূল নাম্বারটা তার নিচ দিয়ে বাটা নাম্বারটা বাই নাম্বার বা সিটের শেষ নম্বরের পরের নম্বর দিয়ে চিহ্নিত করা হয়। বাটা দাগ নম্বরের সিটের পাশে নোট করে প্রদর্শন করা হয়। তসদিক, কাগজপত্র সাক্ষ্য প্রমাণ দ্বারা সত্যতা যাচাই করা নাম তাসদিক, যেমন তাসদিদকৃত পর্চাও বলা হয়। এরপর আসি বন্ধুরা জমাবন্দি। জমিদারি আমলের জমিদার বা তালুকদারের শিরস্তায় প্রজার নাম, জমি ও খাজনার বিবরণ লিপিবদ্ধ করা হতো, যা জমাবন্দি নামে পরিচিত। বর্তমানে ইউনিয়ন ভূমি অফিসে অনুরূপ রেকর্ড রাখা হয়। আমলনামা বা হুকুমনামা বলতে জমিদারের কাছে থেকে জমি বন্দোবস্ত নেওয়ার পর প্রজার সত্ত্ব বা দখল প্রমাণের দলিলকে বোঝায়। সংক্ষেপে বলতে গেলে জমিদার কর্তৃক প্রজা বরাবরে দেয়া জমির বন্দোবস্ত সংক্রান্ত নির্দেশপত্র হচ্ছে আমলনামা। ভিটি হাইল্যান্ড, এমন অনেক উঁচু জমি আছে যেখানে বসবাসের জন্য ঘরবাড়ি নির্মাণ না করে চাষাবাদ করা হয়। ঘরবাড়ি করার যোগ্য এমন উঁচু ভূমিকে ভিটি জমি বলা হয়। এরপর আসি ছড়া, ডাউনওয়ার্ড স্ট্রিপ ল্যান্ড। পাহাড় বা টিলার যে সকল এলাকায় সমতল ভূমির দিকে ঢালু হয়ে ছড়িয়ে পড়েছে তাকে ছড়া বা ছড়ি বলা হয়। তো এরপর আসি নয়নজুলি। রাস্তা নির্মাণের সময় দুই ধার থেকে মাটি তোলার কারণে নালা সৃষ্টি হয়। রাস্তার দুই ধারে সৃষ্টি এমন নালাকে নয়নজুলি বলা হয়। এবার আসি হালট। চাষিদের জমি চাষের জন্য হাল বলদ নিয়ে জমিতে হাল চাষের জন্য এবং শ্রমিকদের জমিতে কাজে যাওয়ার জন্য ভূমির পাশ দিয়ে যে পথ বা রাস্তা রাখা হয় তাকে হালট বলা হয়। সিকিস্তি, কোনো ভূমি যখন নদী বা সাগরে ভেঙে যায় তখন তাকে সিকিস্তি বলে।
পয়স্তি পূর্বে যে ভূমি নদী বা সাগরে বিলুপ্ত হয়ে পুনরায় চর রূপে জেগে ওঠে তাকে পয়স্তি বলা হয়। এরপর আসি ডিসিআর, ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট। ভূমি কর ব্যতীত অন্যান্য সরকারি পাওনা আদায় করার পর নির্ধারিত ফর্মে যে রসিদ দেওয়া হয় তাকে ডিসিআর বলা হয়। অর্পিত সম্পত্তি। 1965 সালে পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধের কারণে কিছু পাকিস্তানি হিন্দু ভারতে চলে যায়। এরূপ পাকিস্তানি নাগরিকে ফেলে যাওয়া সম্পত্তিকে শত্রু সম্পত্তি বলে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উক্ত সম্পত্তিকে অর্পিত সম্পত্তি নামে নামকরণ করা হয়। বিনিময় সম্পত্তি, এক্সচেঞ্জ প্রপার্টি। 1947 সালে পাকিস্তান ও ভারত বিভক্তির পর তদানীন্তন পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ হতে কিছু হিন্দু নাগরিক ভারতে চলে যায় এবং ভারত হতে কিছু মুসলমান নাগরিক পূর্ব পাকিস্তানে তথা বাংলাদেশে আগমন করে। এরূপ চলে যাওয়া ও আগত ব্যক্তিদের মধ্যে বিধি মোতাবেক যে সম্পত্তি বিনিময় হয় তাকে বিনিময় সম্পত্তি বলা হয়। কায়েমি সত্ত্ব, চিরস্থায়ীভাবে বন্দোবস্ত দেওয়া ভূমিকে কায়েমি সত্ত্ব বলা হয়। মৌরসি, পুরুষানুক্রমে কোনো ভূমি ভোগ দখল করাকে মৌরসি বলে। মুদাফত, যার নামে প্রথম কোনো জোতের সৃষ্টি হয়। রায়ত, রায়ত শব্দের অর্থ হচ্ছে দখলি সত্ত্ব বিশিষ্ট প্রজা। পত্তন, সেটেলমেন্ট, লিজ, সাময়িকভাবে বন্দোবস্ত। পত্তনি, সাময়িকভাবে বন্দোবস্তকৃত ভূমি। সিটা, যে কাগজে ভূমির পরিমাণ লিপিবদ্ধ থাকে। মৌয়াজি, মোট ভূমির পরিমাণ। স্থিতিবান, যে রায়তের সত্ত্ব স্থায়ী। মহাল, ইজা মানে চলমান, পূর্বের হিসাব থেকে স্থিতি টেনে আনা। কান্দা, কান্দা এর অর্থ হচ্ছে উঁচু ভূমি। হেবা, হেবা একটি আরবি শব্দ যার অর্থ দান। গিরবি, গিরবি শব্দের অর্থ বন্ধক। খিরাজ, খিরাজের অর্থ খাজনা। কিত্তা, কিত্তা শব্দের অর্থ দাগ বা প্লট। বিতং, বিতং এর অর্থ বিস্তারিত। দং এর পূর্ণ অর্থ হচ্ছে দপ্তরে, যার অর্থ হচ্ছে পিতা। জং এর পূর্ণরূপ জজিয়তে, যার অর্থ হচ্ছে স্বামী। আং এর পূর্ণরূপ আহলিয়ে, যার অর্থ স্বামী। মং এর পূর্ণরূপ মবলগে, যার অর্থ হচ্ছে মোট বা একত্রে। সাং, সাং এর পূর্ণরূপ শাকিন। তো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ কিছু শব্দ আপনারা দেখলেন, এই শব্দগুলোই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। তো আশা করি আপনাদের অনেক উপকার হবে। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।